মা, তুমি আর কেঁদো না। আব্বু না থাকলে কি হয়েছে? আমি তো আছি। বংশের প্রদীপ নেভাতে দেব না আমি। যা করার আমিই করব, কেউ জানবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আমার জীবনের এমন এক সত্য গল্প নিয়ে এসেছি, যা হয়তো সমাজের চোখে অন্যরকম লাগতে পারে, কিন্তু একজন অভাগী মায়ের আর্তনাদ বুঝলে আপনারা আমায় ক্ষমা করবেন। আমার নাম সালমা। ঢাকার ধামরাইয়ে আমাদের সুন্দর একটা বাড়ি। আমার বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর। আমার স্বামী কালাম সাহেব আজ 7 বছর ধরে সৌদি আরবে থাকে। বিয়ের মাত্র 3 মাসের মাথায় সে বিদেশে চলে গিয়েছিল। সেই যে গেল, মাঝখানে একবার মাত্র 2 মাসের জন্য এসেছিল। আমাদের কোনো সন্তান নেই। এই নিয়ে পাড়া প্রতিবেশীর কত কথা, কত লাঞ্ছনা আমাকে সহ্য করতে হয়েছে। কিছুদিন আগে আমি যখন ডাক্তার দেখালাম, তখন জানতে পারলাম আমার স্বামীর বড় ধরনের একটা শারীরিক সমস্যা আছে। ডাক্তার পরিষ্কার বলে দিলেন সে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একজন নারী হিসেবে মা হওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটা কি তবে অপূর্ণই থেকে যাবে? কালাম বিদেশে হাড় ভাঙা খাটুনি খাটে, আমাদের জন্য টাকা পাঠায়, কিন্তু দিন শেষে আমি এই বিশাল বাড়িতে একদম একা। আমার একমাত্র অবলম্বন আমার ছেলে সোহেল। সোহেল আমার নিজের পেটের সন্তান নয়, কালামের আগের পক্ষের সন্তান। কিন্তু ওকে আমি নিজের বুকের দুধ খাইয়ে মানুষ করেছি। ও যখন ছোট ছিল, তখনই ওর মা মারা যায়। আমিই ওকে কোলে পিঠে করে বড় করেছি। এখন ওর বয়স 20 বছর। দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে, লম্বা আর সুঠাম দেহের অধিকারী। সোহেল অনেক বুঝদার। ও বোঝে ওর মা কতটা একাকী। একদিন রাতে আমি বারান্দায় বসে কাঁদছিলাম। সোহেল এসে আমার পাশে বসল। ও বলল, মা, তুমি এত রাতে কাঁদছ কেন? আমি চোখের জল মুছে বললাম, কিছু না বাবা, তোর বাবার জন্য মনটা খারাপ লাগছে। সোহেল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব জানি মা, সেই ডাক্তারের রিপোর্টটা আমি দেখেছি। আব্বু কোনোদিন বাবা হতে পারবে না আর তুমি কোনোদিন মা হতে পারবে না। এই কষ্টটাই তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই না? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও এত বড় হয়ে গেছে যে আমার মনের ভাষা বুঝে ফেলে। আমি বললাম, বংশ বলে তো একটা কথা আছে সোহেল। তোর বাবা বিদেশ থেকে ফিরে যখন দেখবে তার ঘরে কোনো উত্তরাধিকার নেই, সে তখন খুব ভেঙে পড়বে, হয়তো আমাকেই দোষ দেবে। সোহেল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব গম্ভীর গলায় বলল, মা, একটা উপায় আছে, যদি তুমি রাজি থাকো। বাইরের কেউ জানবে না, আমাদের বংশও রক্ষা পাবে, আর তুমিও মা হওয়ার স্বাদ পাবে। আমি কাঁপা গলায় বললাম, কি বলছিস তুই? সোহেল আমার হাত দুটো ধরে বলল, আমি তো আব্বুরই রক্ত। আমার মাধ্যমে যদি তুমি মা হও, তবে সেটা তো এই বংশেরই সন্তান হবে। আব্বু বিদেশ থেকে ফিরে যখন দেখবে তোমার কোলে সন্তান, সে কত খুশি হবে ভাবো একবার। সে তো আর জানবে না যে এটা কার। সে ভাববে তার অলৌকিক কোনো রহমতে এটা হয়েছে। আমি শিউরে উঠলাম। সোহেল, ছি, তুই আমার ছেলে? ও ম্লান হেসে বলল, আমি জানি মা, কিন্তু তুমি আমাকে জন্ম দাওনি। আমি তোমার আদরের সন্তান ঠিকই, কিন্তু আজ তোমার এই একাকিত্ব আর বংশের সম্মানের জন্য আমি নিজের সবটুকু দিতে রাজি। তুমি একজন নারী, তোমারও তো শারীরিক ও মানসিক চাহিদা আছে। এই ভরা যৌবনে তুমি একা একা কতকাল কাটাবে? আব্বু তো আরও 5 বছর আসবে না। সেদিনের পর থেকে আমার মনে এক অদ্ভুত যুদ্ধ শুরু হলো। একদিকে সমাজ আর লোকলজ্জা, অন্যদিকে মাতৃত্বের স্বাদ আর বংশ রক্ষার দায়। কালাম ভিডিও কলে ফোন দিলে শুধু সন্ধানের কথা বলে, কান্নাকাটি করে। ওর চোখের পানি আমি সইতে পারি না। একদিন সোহেল বাজার থেকে ফেরার পর আমাকে বলল, মা, আজ আব্বুর সাথে কথা হলো। আব্বু খুব কাঁদছিল, বলছে তার নাকি শরীর ভালো না। তার অবর্তমানে এই বিষয় সম্পত্তি দেখার মতো কেউ নেই। মা, তুমি কি চাও আব্বু এমন কষ্ট পাক? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওই রাতে আমি সোহেলকে আমার ঘরে ডাকলাম। ঘর অন্ধকার ছিল। সোহেল যখন আমার পাশে এসে বসল, আমার বুকটা দুরু দুরু করে কাঁপছিল। ও ফিসফিস করে বলল, ভয় পেও না মা, আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। এটা আমাদের দুজনের গোপন চুক্তি, দুনিয়ার কেউ জানবে না। সেই রাত থেকে আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। সোহেল সারাদিন বাইরে কাজ করে, কিন্তু রাতে ও হয়ে ওঠে আমার সবটুকু অবলম্বন। ও আমাকে যে যত্ন আর ভালোবাসা দেয়, তাতে আমি ভুলে যাই যে ও আমার সন্তান। আমার মনে হয় একজন তৃষ্ণার্ত নারী যেন তার কাঙ্ক্ষিত জল খুঁজে পেয়েছে। সোহেল খুব শক্তিশালী। ওর স্পর্শে আমার মনে হয় আমি আবার বেঁচে উঠেছি। এভাবে চলতে চলতে মাস 3 পার হয়ে গেল।
সোহেল আগের চেয়েও বেশি আমার খেয়াল রাখে, ভালো ভালো খাবার এনে দেয়, সারাক্ষণ চোখে চোখে রাখে। একদিন সকালে আমার খুব মাথা ঘুরছিল আর বমি বমি ভাব হচ্ছিল। সোহেল আমাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে হাসি মুখে বললেন, অভিনন্দন সালমা বেগম, আপনি মা হতে চলেছেন। খবরটা শুনে সোহেলের চোখে আমি যে আনন্দ দেখলাম সেটা হয়তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ও আমার হাত শক্ত করে ধরে কানে কানে বলল, মা আমি পেরেছি, আমাদের বংশের প্রদীপ আসছে। আমি বাড়িতে এসে কালামকে ফোন দিলাম। কালাম যখন শুনল আমি প্রেগনেন্ট, সে ওপারে খুশিতে চিৎকার করে কেঁদে উঠতে লাগল। সে বলল, সালমা তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিলে। আমি ভাবতেও পারিনি আমার এই বয়সে আল্লাহ আমাকে এমন নেয়ামত দেবেন। কালাম তো জানে না এই খুশির পিছনে কি গোপন সত্য লুকিয়ে আছে। সে ভাবে এটা তার এবং আমার মিলনজাত সন্তান। সোহেল পাশে দাঁড়িয়ে সব শুনছিল আর মৃদু হাসছিল। খবরটা জানাজানি হওয়ার পর আমাদের বাড়িতে যেন ঈদের আনন্দ নেমে এলো। কালাম বিদেশ থেকে অকাতরে টাকা পাঠাতে শুরু করল। আমার জন্য দামি শাড়ি, গয়না আর অনাগত সন্তানের জন্য কত কী যে সে পাঠালো তার হিসেব নেই। কিন্তু আমার মনের ভেতর সবসময় একটা ভয় কাজ করত। সোহেল দিন দিন পাল্টে যাচ্ছিল। ওর চোখের চাউনিতে এখন আর শুধু সন্তানের ভালোবাসা নেই, সেখানে একজন পুরুষের অধিকার বোধ ফুটে উঠত। আমার গর্ভাবস্থার 5 মাস যখন পার হল, আমার শরীর আর আগের মতো সায় দিচ্ছিল না। সোহেল কিন্তু থামার পাত্র ছিল না। ও মাঝে মধ্যেই আমার ঘরে এসে আমার পাশে বসত, আমার চুলে হাত বুলিয়ে দিত। আমি বলতাম, সোহেল, এখন তো আমি মা হতে চলেছি, এখন এসব ঠিক না, ডাক্তার নিষেধ করেছেন। ও হেসে বলতো, মা তুমি চিন্তা করো না, আমি খুব সাবধানে থাকব। তোমার তো এখন আরও বেশি সঙ্গ দরকার, আব্বু তো দূরে, আমিই তো তোমার সব। আমি ওকে না করতে পারতাম না। একজন পালিত মা হিসেবে আমি ওকে শাসন করতে পারতাম, কিন্তু একজন অপরাধী নারী হিসেবে আমি ওর কাছে দায়বদ্ধ ছিলাম। সোহেল ছিল অনেক বেশি শক্তিশালী। ও যখন আমায় জড়িয়ে ধরত, আমি সব লোক লজ্জা ভুলে ওর বুকেই আশ্রয় খুঁজতাম। মনে হতো এই তো আমার আসল সংসার। কালাম ভিডিও কলে প্রতিদিন আমার পেটের খোঁজ নিত। সে বলতো, সালমা, বাচ্চাটার চেহারা যেন ঠিক আমার মতো হয়, আমি ফিরলে যেন নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। ওর কথা শুনে আমার বুক কেঁপে উঠত। আমি ভাবতাম, সোহেল আর কালাম তো বাবা ছেলে, ওদের চেহারায় তো এমনিতেই মিল আছে। সোহেলের রক্তে যখন সন্তান হচ্ছে, তখন তো কালামের সাথে মিল থাকাটাই স্বাভাবিক। এটাই ছিল আমার একমাত্র সান্ত্বনা। 9 মাস পার হওয়ার পর আমার ঘর আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। কালাম সৌদি আরবে বসে খুশিতে মিষ্টি বিলিয়ে দিল। আমি ওর নাম রাখলাম জ্যোৎস্না। মেয়েটা দেখতে হুবহু সোহেলের মতো হয়েছে। ওর চোখ, ওর গায়ের রং সবই যেন সোহেলের প্রতিচ্ছবি। গ্রামের মানুষ এসে বলল, কালামের মেয়ে তো একদম তার বড় ছেলের মতো হয়েছে, ভাই বোনের এমন মিল সচরাচর দেখা যায় না। আমি মনে মনে হাসলাম, মিল তো হবেই, কারণ ওরা যে ভাই বোন নয়, আসলে বাবা আর মেয়ে। সোহেল জ্যোৎস্নাকে কোলে নিয়ে যখন চুমু খেত, আমার চোখে জল চলে আসত। ওর নিজের সন্তানকে পৃথিবীর সামনে নিজের বোন বলে পরিচয় দিচ্ছে। এই কষ্টের ভার বইবার ক্ষমতা কার আছে? দেখতে দেখতে আরও 2.5 বছর কেটে গেল। জ্যোৎস্না এখন আধো আধো বল শেখে। সে সোহেলকে বড় ভাইয়া বলে ডাকে। সোহেল ওকে সারাক্ষণ কোলে নিয়ে ঘোরে। আমাদের গোপন সম্পর্কটা মাঝে মধ্যে চলত, তবে আমি খুব সাবধানে থাকতাম। আমি সোহেলকে শর্ত দিয়েছিলাম যে যেদিন কালাম দেশে ফিরবে সেদিন থেকে আমাদের এই শারীরিক সম্পর্কের অবসান ঘটবে। সোহেল প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে আমার কান্নাকাটি দেখে মেনে নিয়েছিল। অবশেষে সেই দিনটি এলো। কালাম পাকাপাকিভাবে দেশে ফিরে আসছে। 7 বছর পর সে তার ভিটায় পা রাখবে। আমার আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে এক অজানা আতঙ্ক কাজ করছিল। সোহেলও খুব গম্ভীর হয়ে গিয়েছিল। বিমানবন্দর থেকে কালাম যখন বাড়িতে এলো, সারা গ্রামে শোরগোল পড়ে গেল। কালাম এসেই আগে আমাকে জড়িয়ে ধরল, তারপর পাগলের মতো জ্যোৎস্নাকে খুঁজতে লাগল। জ্যোৎস্না তখন সোহেলের কোলে। কালাম তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সে চিৎকার করে বলল, সালমা, এ তো হুবহু আমার বড় ছেলে সোহেলের মতো হয়েছে। আমার রক্ত কত শক্তিশালী দেখেছ, আল্লাহ আমার ঘর পূর্ণ করে দিয়েছেন। সোহেল ম্লান হেসে কালামের পা ছুঁয়ে সালাম করল। কালাম ওকে জড়িয়ে ধরে বলল, সোহেল রে, আমি থাকতে পারিনি, তুই তোর ছোট বোনটাকে আর মাকে আগলে রেখেছিস, তুই আমার যোগ্য সন্তান। কালাম ফিরে আসার পর আমাদের জীবনটা পাল্টে গেল। ও এখন সারাক্ষণ আমার সাথে থাকতে চায়।
কিন্তু ওই যে কথা আছে না, শরীর তো মনের কথা শোনে না। কালাম আমাকে আগের মতো সুখ দিতে পারে না। ওর সেই পুরনো শারীরিক সমস্যা ওকে আরও দুর্বল করে দিয়েছে। ও আমাকে আদর করার চেষ্টা করে, কিন্তু মাঝপথে হাঁপিয়ে ওঠে। আমি বুঝতে পারি কালাম খুব লজ্জিত বোধ করে। একদিন রাতে কালাম খুব হতাশ হয়ে বলল, সালমা, আমি হয়তো স্বামী হিসেবে ব্যর্থ। তোমাকে আমি সন্তান দিতে পেরেছি ঠিকই, কিন্তু এখন কেন জানি তোমাকে সুখী করতে পারছি না। তুমি কি আমাকে ঘৃণা করো? আমি কালামের বুকে মাথা রেখে বললাম, না গো, আমি তোমাকে কেন ঘৃণা করব? আমাদের জোছনা আছে না, ওই তো আমাদের সব। কিন্তু বন্ধুরা, আসল নাটক শুরু হলো এর কয়েকদিন পর। কালাম যখন বাজারে যেত, সোহেল তখন বাড়িতে থাকত। সোহেলের সেই তৃষ্ণার্ত চোখ আমি সইতে পারতাম না। একদিন দুপুরে সোহেল আমার ঘরে ঢুকে পড়ল। আমি তখন জোছনাকে ঘুম পাড়াচ্ছিলাম। ও এসে আমার হাত ধরল। মা, আব্বু তো বাড়িতে, আমি আর পারছি না। তুমি আমায় কথা দিয়েছিলে, কিন্তু এখন তুমি আমায় এড়িয়ে চলছ। আমি ভয়ে কাঁপছিলাম। সোহেল, পাগল হয়েছিস? কালাম যে কোনো সময় চলে আসবে। ও এখন দেশে থাকে। ও জেদ ধরে বসে রইল। আব্বু তো বাজারে, আর ও তোমায় সুখ দিতে পারে না আমি জানি। মা, আমার অধিকার আমি ছাড়ব না। সেদিন আমরা যখন ঘরে ছিলাম, হঠাৎ বাইরে থেকে দরজার কড়া নাড়ার শব্দ হল। কালাম ফিরে এসেছে। আমি তড়ঘড়ি করে সোহেলকে পেছনের দরজা দিয়ে বের করে দিলাম। আমার বুক ধরফর করছিল। আমি দরজা খুলতেই কালাম সন্দিহান চোখে আমার দিকে তাকালো। সে বলল, ঘর বন্ধ ছিল কেন? আর তোমার মুখ এমন লাল কেন সারমা? আমি তোতলাতে তোতলাতে বললাম, না, ওই একটু ঘুমিয়েছিলাম তো তাই। কালাম কিছু বলল না, কিন্তু তার চোখে এক গভীর সন্দেহ জমা হতে লাগল। সে লক্ষ্য করল সোহেল আর আমার মধ্যে এক অদ্ভুত নীরবতা। জোছনা বড় হচ্ছে, ওর প্রতিটি আচরণ সোহেলের মতো। গ্রামের কিছু কুচক্রী মানুষও কালামের কানে বিষ ঢালতে শুরু করল। তারা বলতে লাগল, কালাম ভাই, আপনার মেয়েটা তো আপনার চেয়ে সোহেলের সাথে বেশি মেশে। ব্যাপারটা কেমন না? কালাম একদিন লুকিয়ে সোহেল আর আমার কথা শুনে ফেলল। সেদিন আমি সোহেলকে ধমকাচ্ছিলাম যাতে সে আর আমার ঘরে না আসে। সোহেল বলছিল, জোছনা আমার রক্ত, আর তুমি আমার সব, আমি কিচ্ছু মানি না। কালাম সেদিন রাতে আর ঘরে ঢুকল না। পরদিন সকালে সে আমাদের দুজনকে সামনে নিয়ে বসল। তার হাতে ছিল সেই পুরনো মেডিকেল রিপোর্ট। সে বলল, সালমা, এই রিপোর্টটা আমি সৌদি আরবে থাকতে করিয়েছিলাম। আমি জানতাম আমি কোনো দিন বাবা হতে পারব না। তাহলে এই জোছনা কোথা থেকে এলো? আমি আর সোহেল পাথরের মতো জমে গেলাম। কালাম চিৎকার করে বলল, সোহেল, তুই আমার ছেলে হয়ে এই কাজ করলি? আর সালমা, তুমি আমার বিশ্বাসের মর্যাদা এই দিলে? সোহেল মাথা উঁচু করে দাঁড়াল। ওর চোখে ভয় নেই, বরং এক দৃঢ়তা। ও বলল, আব্বু, তুমি তো চেয়েছিলে বংশ রক্ষা হোক। তুমি তো চেয়েছিলে তোমার একটা সন্তান থাকুক, যাতে সমাজ তোমায় তুচ্ছ না করে। আমি সেই কাজটাই করেছি। মা একা ছিল, মা কষ্টে ছিল। আমি তাকে সেই কষ্ট থেকে মুক্তি দিয়েছি। জোছনা তোমারই রক্ত, কারণ আমি তোমার রক্ত। আর মা আমায় জন্ম দেয়নি ঠিকই, কিন্তু সে আমায় ভালোবাসা দিয়েছে। কালাম কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর সে কাঁদতে শুরু করল, একজন পরাজিত পুরুষের কান্না। সে বুঝল তার অনুপস্থিতিতে তার সাজানো সংসার অন্য এক সমীকরণে চলে গেছে। কিন্তু সেই কি পারবে এই সত্য মেনে নিতে? কয়েকদিন পর কালাম এক অবাক করা সিদ্ধান্ত নিল। সে আমাদের গ্রামে আর থাকবে না বলে ঠিক করল। সে তার সব সম্পত্তি সোহেল আর জোছনার নামে লিখে দিল। সে আমাদের ডেকে বলল, আমি অনেক ভেবেছি, সোহেল ঠিকই বলেছে। আমি থাকলে সমাজ এই সত্য জেনে ফেলবে। জোছনার ভবিষ্যৎ নষ্ট হবে। তার চেয়ে ভালো আমি আবার বিদেশে চলে যাই। তোমরা যেভাবে সুখে আছো সেভাবেই থাকো। দুনিয়ার মানুষ জানুক জোছনা আমার মেয়ে আর সোহেল আমার বড় ছেলে। এই সত্যটা যেন এই 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কালাম আবার সৌদি আরবে চলে গেল। আমরা ওকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু সে শোনেনি। যাওয়ার সময় সে জোছনাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। সে যাওয়ার পর আমাদের বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। এখন আমি আর সোহেল এক ছাদের নিচে থাকি। দিনের বেলা আমি ওর মা, আর রাতের অন্ধকারে আমি ওর সবটুকু। জোছনা বড় হচ্ছে। সে জানে না ওর বড় ভাইয়াই আসলে ওর বাবা। আমাদের এই বিচিত্র জীবন হয়তো সমাজ মেনে নেবে না, কিন্তু আমরা আমাদের এই ছোট্ট পৃথিবীতেই সুখী। বন্ধুরা, জীবন অনেক সময় আমাদের এমন মোড়ে দাঁড় করায় যেখানে সঠিক আর ভুলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। আমার এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তবে বাস্তব জীবনেও হয়তো এমন অনেক গোপন সত্য মাটির নিচে চাপা পড়ে থাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। ধন্যবাদ।